শুধু এই জীবনে নয়, আগামী 7 জন্মেও আমি আপনাকেই চাই। আমি প্রতি জন্মে আপনাকেই শুধু চাই, আপনাকেই চাই। আখি একটু থেমে গিয়ে আবার বলল, আপনার মাকেও চাই, উনি খুব ভালো। পরের বার, না প্রতিবার সেই আপনার মা হোক, কিন্তু কোনোবারই যেন তার মনে কষ্ট দিয়ে আমরা কাছে না আসি। নিশানের ঠোঁটে দখল করা তৃপ্তিপূর্ণ হাসি ঠোঁট ছাড়িয়ে গাল ছুঁয়েছে, ছুঁয়েছে চোখ, ছুঁয়েছে হৃদয়। চোখে মুখে যেন উপচে পড়ছে আখির প্রতি সম্মান আর ভরসা। নিশানের থুতনির নিজ বরাবর এলিয়ে আছে আখির উজ্জ্বল শ্যামবর্ণের কাঁধ। নিশান তার ঠোঁটের হাসি ছুঁয়ে দিল সেই কাঁধে। আখির বাহুবন্ধনী পোক্ত হলো আরো। হাতের সমস্ত জোর বর্ষণ করলো ছুঁয়ে দেওয়া ঠোঁটের মালিকের গলা আর কাঁধে। সবে মাথা উঁচিয়ে ওঠা নগণ্য পরিমাণে নখগুলো স্বমহিমায় জায়গা করে নিল এক প্রেমিকের দেহ জুড়ে। নিশান আর দাঁড়িয়ে রইল না, আখিকে বিছানায় নিয়ে নামিয়ে দিয়ে শুয়ে পড়ল তার বুকে জড়িয়ে। ফিসফিসিয়ে আখির কানে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে বলল, বাসর রাতকে দুপুর রাত বললে কি মানায় বলো? মানায় না। বাসর রাত যখন হবে রাতেই হবে, ভর দুপুর বেলায় নয়। তাই এখন আপাতত ব্রেক কষে নিলাম, রাতে কোনো ব্রেক ট্রেক হবে না। সো ময়ূরাক্ষী ম্যাডাম, এখন একটু ঘুমিয়ে নাও। এমনিতেও জার্নি করেছো, ক্লান্ত লাগছে নিশ্চয়ই। আখি লজ্জায় টইটুম্বুর। নিশানের বুকের মধ্যে রাখা নিজের মাথা আরো চেপে ধরলো লজ্জায়। একটু সময় নিয়ে বলল, আপনি সব সময় আমায় শুধু লজ্জা দিয়ে দিয়ে কথা কেন বলেন? তুমি কি চাইছো লজ্জা দিয়ে কিছু না বলে সরাসরি লজ্জা দিয়ে কিছু করতে? মানে এখনই? তুমি চাইলে আই ডোন্ট মাইন্ড। মে আই? আখি শরীরের সমস্ত জোর খাটিয়ে উঠে বসলো নিশানের হাত আলগা করে। মেকি রাগ দেখিয়ে বলল, দেখ কি বাজে আপনি, থাকুন তো একলা একলা শুয়ে, আমি যাচ্ছি। নিশান চটজলদি ধরে ফেললো আখির হাত। দুপাটি দাঁত বের করে একটা হাসি দিয়ে বলল, আরে আরে যাচ্ছ কোথায়? আমি তোমাকে লজ্জা দিয়েছি, তুমিও আমাকে লজ্জা দাও, শোধবোধ হয়ে যাবে। আখি আর কি বলবে, কপাল চাপড়ে বালিশে মুখ গুজে শুয়ে পড়লো আবার। নিশান বিশ্বজয়ের হাসি দিয়ে শুয়ে পড়লো আখিকে জাপটে জড়িয়ে ধরে। আখি আর কিছুক্ষণ মুখ খুলল না, না নিজে কিছু বলল আর না নিশানকে কিছু বলতে দিল। একটু পর এক হাতে নিশানের ঠোঁট চেপে ধরে বলল, সারাদিনে যদি আর একটা লাগাম ছাড়া কথা আপনি বলেছেন বা কিছু করেছেন, তাহলে আমি মাকে বলে সত্যি সত্যি আপনার আলাদা থাকার ব্যবস্থা করে ছাড়বো বলে দিলাম। নিশান বিজ্ঞ মনীষীদের মতো ভাবুক চেহারা বানালো। নিজের ঠোঁটে রাখা আখির হাতে একটা চুমু দিয়ে সরিয়ে নিল খানিক। বলল, তার মানে রাতে বলার আর করার দুটোরই পারমিশন আছে, তাই তো? আখি যেন পারে না জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে মাটির চাদরে। এই লোকটা যে এত ঠোঁটকাটা স্বভাবের তা আগে বিন্দু মাত্র টের পায়নি। লাকির সাথে আলাদা কথা বলতে দেওয়া হয়েছে রতনকে। ঘরে এসেই রতনের সর্বপ্রথম কথা হলো, তোমার আমাকে পছন্দ হয়েছে? লাকি আগে থেকে মাথা নত করে দাঁড়িয়েছিল, এখনো একইভাবে দাঁড়িয়ে রইল। জবাব দিল না, চাপা ঠোঁট ছাড়িয়ে। রতন আবারও বলল, তুমি খুব সুন্দর, একদম ডানা কাটা পরি। তোমার গায়ে এত এত স্বর্ণের গয়না তুলে দেব যে স্বর্গের দেবীদের মতো লাগবে তোমায়। সোনার গয়না পছন্দ না তোমার? এবারও মুখ খুলল না লাকি। অল্পভাষী মেয়েটা সোজা মুখে নির্বাক মাথা নত করেই দাঁড়িয়ে রইল। রতন একটুও বিরক্ত হলো না তাতে, বরং আরো বেশি আগ্রহী কণ্ঠে বলে উঠল, আমি শুনেছি তুমি না পারতে কথা বলো না, একদম অল্পভাষী, আমার মনের মতো। রূপে গুণে সব দিকে আমার মনের মতো তুমি। সৃষ্টিকর্তা তোমায় আমার জন্যই তৈরি করেছে, বুঝলে? লাকি একটুও নড়াচড়া করলো না, ঠায় দাঁড়িয়ে রইল। রতন নিজে নিজে আবার বলতে লাগলো, আমাদের বিয়ে আজকে হচ্ছে, বিয়ের সাজগোজ নিয়ে কোন সকাল্লাদ আছে? থাকলে শুধু মুখ দিয়ে একবার বলো, চোখের পলকে হাজির করে দেব। কেমন শাড়ি পছন্দ, কেমন গয়না পছন্দ, আর কোন কোন গয়না চাই, সবকিছু মন খুলে নির্দ্বিধায় বলো আমাকে। এতক্ষণে মাথা তুলে তাকালো লাকি। ডাগর ডাগর টানা চোখের আবক্র চাহনিতে দ্বিতীয়বার ঘায়েল হলো রতন। লাকি রতনের পানে চেয়ে প্রাণহীন হাসি হাসলো। রতনের কাছে তা আবিষ্কার হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাসি। লাকি বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন, কষ্ট হচ্ছে নিশ্চয়ই, বসুন এখানে, বসে কথা বলুন। রতন মুগ্ধ হয়ে শুনল লাকির কণ্ঠ। লাকির কথায় চৌকির এক কোনায় বসে পড়ল, চোখ ঝলসানো রূপে মত্ত হয়ে। চেয়ে দেখার প্রয়োজন বোধ করল না বসার জায়গাটা, সাথে সাথেই চৌকির কোনা সহ হুড়মুড়িয়ে পড়ে গেল রতন। লাকির মুখশ্রী পাল্টে গেল চোখের পলকেই, মুখাবয়ব যেন জ্বলন্ত আগ্নেয়গিরির, আর চোখজোড়া যেন লাভা। রতন চৌকি ভেঙে পড়ে যাওয়ার সাথে সাথে নিজের চুলগুলো এলোমেলো করে চোখের কাজল আর ঠোঁটের গাঢ় লিপস্টিক লেপটে নিল আঙুলের ডগার ছোঁয়ায়। আগে থেকেই ফুটো করে রাখা ব্লাউজ আর হাতাটাও টেনে ছিঁড়ে নিল অল্প একটু। টেবিলে রাখা হোমিওপ্যাথিক ওষুধের সাথে দেওয়া ছোট্ট ড্রপার জল ভরা হাতে তুলে নিয়ে এলোমেলো করে দিল টেবিলটাও। সে জলটুকু দিয়ে বানিয়ে নিল টইটম্বুর করা অশ্রুসিক্ত দুই নয়ন। এর মধ্যেই সবার আগে রুমে দৌড়ে এলো খুশি। খুশি হায় ভগবান বলে চিৎকার করে উঠল ঘর কাঁপিয়ে। খুশির চিৎকারের পর একে একে সবাই আসতে লাগলো রুমের ভেতর। সবার নজর এলো লাকি বিধ্বস্ত অবস্থায় বসে আছে টেবিল ঘেঁষে, ফুপিয়ে কেঁদে যাচ্ছে অনবরত।
বৌমনি, দাভাই যে এখনো আসছে না, তোমার চিন্তা হচ্ছে না? এত শান্ত হয়ে কি করে বসে আছো তুমি? সন্ধ্যা পার হয়ে গেছে, অফিস টাইম তো শেষ হয়েছে অনেকক্ষণ হলো। জিনিয়া, কথাটা ওভাবে না বলে এভাবে বলো, তোমার দাভাই আসছে না, আমি ফোন করে খোঁজ নিয়েছি কিনা, বা সে আসবে কখন। তুমি কি বোঝাতে চাইছো আমি ঝগড়া করছি বৌমনি? আবারও কথা শোনাচ্ছ আমায়? কথা শোনার মতো কাজ করো বলেই কথা শুনতে হয় জিনিয়া। কারো দরজায় আড়ি পেতে বসে থাকবে, তার ব্যক্তিগত জীবনের তোয়াক্কা না করে, তারপর আবার তা নিয়ে কান ভাঙাবে জায়গা বুঝে, সে কি আর তোমায় ছেড়ে কথা বলবে? তবে এখন আমি কোনো খারাপ কিছু বলিনি তোমায়, শুধু বলেছি কথাটা ওভাবে নয় এভাবে বলো। আর দুপুরেও বেশি কিছু তো বলিনি। তোমার যে স্বভাব এখনো বদলায়নি, আগের মতোই আছে, তাই দেখে তোমাকে উপদেশ দিয়েছিলাম সময় থাকতে নিজের স্বভাব চরিত্র বদলাতে, নয়তো পস্তাতে হবে, ব্যাস এটুকুই। জিনিয়া চুপ করে গেল, মুখটি একটুখানি হয়ে গেল তার। ফাল্গুনী বিরক্তির শ্বাস ফেলে চলে গেল রুমে। দুপুরে ফাল্গুনী প্রথমবার সোহাগের সাথে কথা ওয়াশরুমে গিয়ে বললেও পরের বার নিজে ফোন দিয়ে কথা বলার সময় বলেছিল রুমে এসে বিছানায় বসে। তখনকার ফোন আলাপের সোহাগের কথা না শুনলেও ফাল্গুনী সব কথা শুনেছে জিনিয়া, সাথে সাথে জাগ্রতকে ফোন করে জানিয়েছে সবটা, মশলা লবণ দিয়ে চটপটে করে, পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে ব্যাপারটাকে। জাগ্রত বিশ্বাস করা তো দূরের কথা, জিনিয়াকে ধমকে ফোন কেটে দিয়েছিল। এদিকে জিনিয়া যে জাগ্রতকে ফোন করে সব কথা বলেছিল তা আবার ফাল্গুনীর রুম থেকে বসে বসে অনায়াসেই শুনতে পেয়েছে। যদিও জিনিয়া চেষ্টার ত্রুটি রাখেনি যাতে তার নামে মিথ্যে অভিযোগ করেছে সে শুনতে যেন না পায়, কিন্তু ড্রয়িং রুমে অথবা কিচেন রুমের কথা শুনতে হলে বেডরুমে বসে অনায়াসে শুনতে পাওয়া যায়। তাই ফাল্গুনীর একটু অসুবিধা হয়নি জিনিয়ার কথা শুনতে আর তাকে নতুন করে চিনতে। আর বেডরুমের কথা বাইরে থেকে শুনতে গেলে দরজায় কান পেতে শুনতে হয়, তাও সুস্পষ্ট শোনা যায় না আস্তে কথা বললে। ফাল্গুনী অবাক না হয়ে পারে না, কতটা ছোট মন মানসিকতা ও নির্বুদ্ধিতা প্রকাশ করলো জিনিয়া। নিজেও বুঝলো কিনা ফাল্গুনীর সন্দেহ আছে তাতে। জাগ্রত বাড়ি ফিরল আরো বেশ কিছুক্ষণ পর, তবে একা ফেরেনি সে, সাথে নিয়ে এসেছে পার্থকে। দুজনেই ড্রয়িং রুমে ঢুকলো গম্ভীর মুখে। পার্থকে জাগ্রতর সাথে আসতে দেখে ফাল্গুনী অবাক চোখে চেয়ে রইল। জিনিয়ার অভিব্যক্তি ছিল দেখার মতো। জেমি দৌড়ে গিয়ে জায়গা করে নিল বাবার কোলে। ফাল্গুনী দুপুর থেকে কতবার ফোন করেছে জাগ্রতকে, কিন্তু রিসিভই করেনি সে, শেষমেশ ফোন বন্ধ করে রেখেছিল। ফাল্গুনীর বিশ্বাস ছিল জাগ্রত তার কথা না শুনে শুধুমাত্র জিনিয়ার কথায় তাকে অবিশ্বাস করবে না, তাও মনের মধ্যে ভয় ছিল কোথাও একটা, যদি কিঞ্চিত ভুলেরও দানা বাঁধে মনে এবং তা মনের মধ্যে রেখে দেয় লুকিয়ে, তাহলে। ফাল্গুনী পার্থকে ভালো মন্দ জিজ্ঞাসা করে চলে গেল রান্নাঘরে। চা বসালো চুলায়, কিছু ফল আর চা বিস্কুট গুছিয়ে নিয়ে এলো ড্রয়িং রুমে। ততক্ষণে জাগ্রত কাপড় বদলে হাত মুখ ধুয়ে চলে এসেছে। জিনিয়া কাচুমাচু করে দাঁড়িয়ে আছে এক কোনায়, চোখে মুখে ভয়ের সাথে রাগও উপচে পড়ছে। জেমি বসে আছে বাবার কোলে। ফাল্গুনী সবার হাতে চা দিয়ে জিনিয়াকে দিতে গেল, জিনিয়া নিল না। ফাল্গুনী একবার ছেড়ে দুবার সেধে দিতে গেলেই জিনিয়া রেগে যায়, চায়ের কাপ ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সামনে থেকে, চিৎকার করে বলে ওঠে, এত আদিক্ষেতা করতে হবে না তোমাকে। নিজের স্বামীর সাথে যুক্তি বুদ্ধি করে আমার স্বামীর কান ভাঙিয়ে নিয়ে এসেছো এই পর্যন্ত, আবার খাতিরদারি করছো। জাগ্রত এগিয়ে এসে ফাল্গুনীর হাত চেক করলো আগে, চায়ে লেগে কোথাও পুড়েছে কিনা যত্ন করে দেখে নিল তা। তারপর জিনিয়াকে কিছু বলতে নেবে তার আগেই পার্থ এসে সজোরে চট বসিয়ে দিল জিনিয়ার গালে। সাথে সাথেই গালে হাত দিয়ে চিৎকার করে উঠল জিনিয়া, বলতে লাগলো, মারবেই তো, মারো না, নিশ্চয়ই কুমন্ত্রণা পেয়ে এসেছো এই অবধি, নয়তো 1 মাসের আগে তো আসার কথা ছিল না তোমার। শুধু কুমন্ত্রণাই পেয়েছো নাকি আরো কিছু দিয়েছে তোমায়? পার্থ হাত তুলে নেয় আবারও চর মারবে বলে, জাগ্রত থামিয়ে দেয় সঙ্গে সঙ্গে। ফাল্গুনী কান্নারত জেমিকে তুলে দেয় পার্থর কোলে, যাতে একটু শান্ত হয় মেয়ের কান্না দেখে হলেও। পার্থ যে মেয়ে বলতে পাগল আর জেমিও যে মায়ের থেকে বাবাকে বেশি পছন্দ করে তা অল্প সময় হলেও ভালোই বুঝেছে ফাল্গুনী। 8 ঘন্টা পার হয়েছে, পার্থ চলে গিয়েছে জিনিয়াকে নিয়ে। যাওয়ার আগে পার্থ খোলাসা করে গেছে নিজেকে আর নিজেদের সম্পর্কের তিক্ততাকে। পার্থর পরিবারটা খুব একটা বড় নয়, তার বাবা মা, ছোট অবিবাহিত একটা বোন আর বউ বাচ্চা নিয়ে ছোট্ট সংসার। জিনিয়াকে বিয়ে করেছিল ভালোবেসে পরিবারের অমতে। তার বাবা মা প্রথম দেখা থেকেই পছন্দ করতো না জিনিয়াকে। বিয়ের পর 1-2 মাস ভালো কাটলেও তারপর থেকে শুরু হয় জিনিয়ার জ্বালাতন। কার বর কার বউকে কত ভরি সোনার গয়না দিল, কয়টা শাড়ি দিল, কোথায় কোথায় ঘুরতে নিয়ে গেল, এসব নিয়ে রোজ ঝামেলা করতে লাগে। ধীরে ধীরে পরিবারের সদস্যদের সাথেও ঝামেলা শুরু করে। কারোর সাথে মানিয়ে চলা তো দূর, আগ বাড়িয়ে ঝগড়ার সৃষ্টি করে। কথায় কথায় মিথ্যে বলা তা যেন 4 বেলার আহার সমতুল্য জিনিয়ার কাছে। প্রথম প্রথম পার্থ বুঝতে পারত না জিনিয়ার মুখে মিথ্যে কোনটা আর সত্যি কোনটা।
পরিবারের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করত। এটা বুঝতে পেরে জিনিয়া আরো বেশি মাথায় চড়ে বসে পরিবারের সবার। তারপর একটা সময় পার্থ বুঝতে পারে সে ভুল মানুষকে ভালোবেসে ঘরে তুলে এনেছে। তারপর থেকে কঠিন হতে শুরু করে জিনিয়ার সাথে। জিনিয়াকে শাসন আর ভালোবাসা দুইয়েতেই ভালো মন্দ বোঝানোর চেষ্টা করে, কিন্তু জিনিয়া বদলায় না। বোঝালে কান্নাকাটি করে মেনে নেয় সব, রাত পোহালে যেই কি সেই। বছর গড়াতেই জিনিয়ার স্বভাব আরো বেশি খারাপ হতে থাকে। সবসময় পার্থের সাথে শুধু এই চাই সেই চাই করা, আর পরিবারের সব কাজ শাশুড়ি ননদকে দিয়ে করিয়ে তাদের উপরই ঝাল মেটানো হয়ে ওঠে তার নিত্যকর্ম। পার্থ কিছু বলতে গেলেই সুইসাইড করার ভয় দেখানো সে যেন ডেইলি রুটিন। কয়েকবার চেষ্টাও করে দেখিয়েছে, তবে মরেনি। আর তার আগে সুইসাইড নোটে লিখতে ভোলেনি একবারও। নোটের নাম থেকেছে পার্থ, শাশুড়ি, ননদ আর শ্বশুরের। পার্থকে নিরুপায় হয়ে ঝুঁকতেই হয়েছে জিনিয়ার স্বভাব চরিত্রের কাছে। শেষমেশ বাবা মা আর বোনকে গ্রামে পাঠিয়ে দিয়েছে, যাতে অন্তত মানসিক শান্তিতে থাকতে পারে তারা। তাদের জন্য মাসে মাসে দরকারের চাইতে অল্প হলেও বেশি টাকা পাঠানোর চেষ্টা করেছে জিনিয়ার আড়ালে। তার নিজের বাছাই করা ভুলের শাস্তি সে একাই ভোগ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। জিনিয়াকে না ছাড়ার উপায় আছে, আর না আছে ওকে নিয়ে ভালো থাকার উপায়। ভেবেছিল একটা বাচ্চা হলে অন্তত একটু শুধরে যাবে, কিন্তু সেই সিদ্ধান্ত নিয়ে আরো বেশি অথই নির্জন সাগরে নিমজ্জিত হয় পার্থ। জিনিয়া মেয়েকে এবার ঢাল বানাতে শুরু করে। তার কাজের লোক চাই, তার বড় ফ্ল্যাট চাই, এটা চাই সেটা চাই করে পাগল করে ফেলে পার্থকে। তবে পার্থ কখনোই জিনিয়ার পরিবারে এসব নিয়ে নালিশ করত না। পালিয়ে বিয়ে করার পর জাগ্রতর মা একটু আধটু যোগাযোগ রাখত, তাই বেশি আবার নালিশ করার জায়গা কোথায়। এভাবেই চলে আসছে পার্থর দিন। জিনিয়াকে জাগ্রতর বাসায় আনার কারণ ছিল পার্থর বোন পিহুর বিয়ের কথা চলছে। 1 মাস পর বিয়ের তারিখ, তাই গ্রাম থেকে সবাই শহরে এসেছে, বিয়ে পর্যন্ত এখানেই থাকবে। বিয়ের শপিং এবং অন্যান্য কাজ মিলিয়ে সময় লাগবে, তাই আগেই চলে এসেছে। আর বিয়েও হবে শহরেই। এসবে যাতে জিনিয়ার জন্য কোনো নতুন ঝামেলার সৃষ্টি না হয়, তাই জিনিয়াকে হুট করে নিয়ে এসেছিল জাগ্রতর বাসায়। এমনিতে তো জিনিয়া জাগ্রতর খোঁজও রাখতো না কখনো, কারোর জন্যই মায়া নেই এই মেয়ের মনে। এসব শোনার পর জাগ্রত বলেছিল সে বড় বাসা দেখে এসেছে, আগামী 2 থেকে 1 দিনের মধ্যে উঠে যাবে সেই বাসায়। জিনিয়াকে যেন রেখে যায়, কিন্তু রেখে যায়নি পার্থ। জিনিয়াকে নিয়ে চলে গেছে সাথে। জাগ্রত আর ফাল্গুনির খারাপ লাগছে পার্থর জন্য। জাগ্রতর আফসোস হচ্ছে কেন বলতে গেল পার্থকে আসতে আর এসে নিয়ে যেতে জিনিয়াকে। ফাল্গুনি আর জাগ্রত মন খারাপ করে বসে আছে নিশ্চুপ। ফাল্গুনি ভাবুক চেহারায় জাগ্রতকে বলতে লাগলো, বেশিরভাগ কেন অযোগ্য মানুষগুলোই জুড়ে যায় একজন যোগ্য মানুষের সঙ্গে। আমাদের চারপাশে এমন সম্পর্কই বেশি নজরে আসে, যে সম্পর্কে কোনো একজন হয় আয়নার মতো স্বচ্ছ আর আরেকজন হয় কাদা। আয়না তার স্বচ্ছতা হারায় কাদার সংস্পর্শে পেয়ে, আর কাদা পেয়ে যায় কাউকে হারিয়ে দেওয়ার মনোবল আর পৈশাসিক আনন্দ। আর যদি কিছু যোগ্য মানুষ একে অপরের সঙ্গ পেয়েও যায়, সবাই টিকিয়ে রাখতে পারে না সম্পর্কটাকে স্বচ্ছতায়। কিছু অযোগ্য মানুষগুলোর কাদা ছোড়াছুড়ি ছিটিফোঁটায় স্বচ্ছতা হারায় সেই যোগ্য মানুষগুলোর স্বচ্ছ সম্পর্ক। কেন এমন হয়?